আদিমতলা, হ্যাঁ না বকুলতলা? ব্যবতার হাট তো নাম দেয়া আছে, কিন্তু জায়গাটার নাম কি? হলো না, হলো না। বলো, আরেকটু একটু বলো, ভেবে বলো। বলো। দাঁড়িন্দা, ঠিক বলেছ, ঠিক উত্তর। পরের প্রশ্নের জন্য যাচ্ছি। পরের প্রশ্ন একটু কঠিন প্রশ্ন। গীতাঞ্জলি, একটু একটু শান্ত হয়ে বসুন। জাস্ট একটু নাটকের মঞ্চ প্রস্তুত হতে যতটা সময় লাগছে, সেই কারণে একটু অডিয়েন্সকে মাতিয়ে রাখা, একটু চুপ করে বসুন। তো গীতাঞ্জলি, যেটা বললাম, গীতাঞ্জলি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পেয়েছিলেন? কে বলবে? কে বলবে? একজন একজন সব উত্তর দিলে হবে না। যারা পেছনে, আমি যাচ্ছি। পেছনে যাচ্ছি, বলো। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ঠিক উত্তর, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পেয়েছিলেন। অসীম দা, নাটকের মঞ্চ কি প্রস্তুত হয়ে গেছে? জানাবেন। এর পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন একটু কঠিন। গার্ডিয়ানদেরকে বলছি যে এই যে শরৎকালে যে দুর্গা পুজোটা হয়, আচ্ছা মাইকে যিনি আছেন, লাট্টুদা, লাট্টুদা ওই পাখার এগুলো চালিয়ে, ওই যে ওই উপরের পাখাগুলো, ওইখানে সুইচ আছে। আচ্ছা, যেটা বলছি যে আমাদের যে শরৎকালে দুর্গা পুজোটা হয়, সেই দুর্গা পুজো কি নামে পরিচিত? অকাল বোধন। ঠিক উত্তর। এক্সজস্ট ফ্যানগুলো চালিয়ে দিন। এক্সজস্ট ফ্যান আওয়াজ হবে। আচ্ছা, এখন আপাতত চালিয়ে দিন, নাটকের সময় বন্ধ করে দেবেন। দেখি, আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের যে সবার প্রিয়, স্কুল থেকে কোশ্চেন, আমাদের সবার প্রিয় ছোট ম্যাডাম, তার নাম কি? আমাদের সবার প্রিয় ছোট ম্যাডাম আমরা বলি, তার নাম কি বলতে পারবে? ছাত্রদের বলছি। মা, গার্ডিয়ানরা বলে দেবেন না, গার্ডিয়ানরা বলে দেবেন না। না, গার্ডিয়ানরা আপনি বলে দিয়েছেন, গার্ডিয়ানরা বলা যাবে না। বলো। মৌসুমী। বলো, পুরোটা বলতে হবে, টাইটেলটা বলতে হবে। অর্ধেক উত্তর। মৌসুমী চক্রবর্তী। ঠিক উত্তর, মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, স্কুল থেকেই আরেকটা প্রশ্ন হয়ে গেছে, হয়ে গেছে। নাটকের মঞ্চ প্রস্তুত।
আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন ছাত্র শিক্ষকদের দ্বারা নির্মিত নাটক সাতমার পালোয়ান। আমরা শুরু করতে চলেছি আজকের নাটক। সেই নাটকের নির্দেশক আমাদের মাননীয় অসীম প্রামাণিকের হাতে মাইক তুলে দিচ্ছি, উনি নাটক সম্পর্কে কিছু বলবেন। নাটক শুরু হওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা। যখন নাটক শুরু হবে আপনারা আপনাদের সন্তান ও আপনারা ধৈর্য নিয়ে চুপ করে বসে থাকবেন। আপনারা ভালো করেই জানেন যেখানে আমরা নাটক দেখতে যাই বা যেখানে নাটক হয় সে হলে কিন্তু পিন অফ সাইলেন্ট অবস্থায় থাকে, অনেকগুলো নির্দেশ থাকে, মোবাইলের সুইচও অফ করতে হয়। তাই নাটক শুরু হওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু চিৎকার চেঁচামেচি কিন্তু বন্ধ করে দেবেন। আপনাদের কথা কিন্তু এখানে মাইক্রোফোনে ক্যাচ করবে। আজকের দ্বিতীয় দিনের শেষ নিবেদন নাটক সাতমার পালোয়ান আমরা শুরু করতে চলেছি। দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা নাটক শুরু হওয়ার সাথে সাথেই সাইলেন্ট মোডে চলে যাবেন। বেশি চিৎকার করলে আমাদের কিন্তু সাউন্ড ক্যাচ করে নেবে মাইক্রোফোনে। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো। শুরু হচ্ছে নাটক সাত মার পালোয়ান। আমাদের নাটকের নির্দেশক অসীম প্রামাণিককে মাইকটা তুলে দিচ্ছি, উনি নাটক সম্পর্কে কিছু বলবেন। নমস্কার, শুরু করছি নাটক সাতমার পালোয়ান। নাটকটি রচনা করেছেন মৃণাল দে, পরিচালনায় অসীম প্রামাণিক, অভিনয়ে মন্টেশ্বরী মডেল ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শুরু করছি নাটক। একটি স্বনির্বন্ধ অনুরোধ, নিজেদের মোবাইল ফোনগুলি সাইলেন্ট মোডে রাখুন এবং সঙ্গে শিশু সন্তানদের যত দূর সম্ভব একটু চুপ করে রাখার ব্যবস্থা করবেন, এটা আমাদের আন্তরিক অনুরোধ। নমস্কার, শুরু হচ্ছে নাটক সাতমার পালোয়ান। আরে দাদা, কতক্ষণ? এই তো তোমার গান শুনছিলাম, তুমি তো খুব সুন্দর গান করো। কি যে বলেন দাদা, এই সকালবেলা একটু বসে আছি, তাই একটু গান করছিলাম আর কি। না, গান নিয়ে তুমি ভাবতেই পারো, সিরিয়াসলি ভাবতে পারো। কত লোক গান গেয়ে তো পয়সা রোজগার করছে। একটু গান গাইলেই আপনার বোন বলে আর ভাঙা কাঁসর ঘন্টা বাজিয়ে না তো। ও না না, আমার গান শুনে মনে হলো তোমার গলায় সুর আছে, তাল আছে, আর গলাটাও খুব সুন্দর। তবে গরু ধরে শিখতে হবে। বেশ, তাহলে আজ থেকে আমি শুরু করবো, গায়ক হবো, গান শিখবো। আচ্ছা দাদা, হ্যাঁ লোকে গান শুনে আমাকে টাকা দেবে? হ্যাঁ, গায়ক হতে পারলে নিশ্চয়ই দেবে। বেশ, তাহলে আমি টাকা রোজগার করে দুধের চাটি মেরে আপনার বোনকে বলবো, দেখো দেখো আমার দ্বারা নাকি কিচ্ছু হবে না। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আরে দেখো না, কত লোক হাওড়া স্টেশনে, মন্দিরে, কত জায়গায় গান গিয়ে পয়সা রোজগার করছে, আর তোমার হবে না? নিশ্চয়ই হবে। হ্যাঁ বলো। আপনি আমাকে দাদা সিঁড়ি বানিয়ে দিলেন। হ্যাঁ কি বলছো বুঝতে পারছি না তো। ঠাকুর মশাইয়ের মেয়ে, হ্যাঁ বুঝলেন দাদা, ঠাকুর মশাইয়ের মেয়ে মস্করা করে আমাকে কি বলে জানো? হ্যাঁ। বলে ওই দেখো কানাই গান শুনিয়ে হাতে বাটি নিয়ে ভিক্ষে করছে। হ্যাঁ। আমরা কি ভিখিরি যে হাটে বাজারে স্টেশনে সর্বত্র গান শুনে বেড়াবো? আমরা হলাম কুমোর, শিল্পী। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তোমরা কত শত মূর্তি তৈরি করো, আরো কত কিছু করো। তা আমার বোনটিকে ডাকো, তার সঙ্গে দুটো কথা বলে চলে যাই। 100 কানাডা খরচের অর্ডার ও আচ্ছা, তাই নাকি? সেইটাই তৈরি করছি। আচ্ছা, আচ্ছা দাদা, আমি ডাকছি। হ্যাঁ ডাকো। রাগাবো, ও রাগাবো, শুনছো? যোগীন দাদা এসেছেন। বুঝেছি বুঝেছি, হাত পা ধুয়ে আসছি। তা কানাই, তুমি তো ওর সাথে হাতে হাতে কাজটা করতে পারো। ধুর, ওই হাঁড়ি কোড়া ভার এসব আমার কি আর ভালো লাগে? তা এখন কি হচ্ছে? কি আর হবে, ভাবছেটা পাথরের মূর্তি বানানোটা ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ, তুমি বানাবে পাথরের মূর্তি? এ বলো কি? হ্যাঁ, পাথরের মূর্তি বানানো কি যাতা কাজ নাকি? হ্যাঁ, কেন তুমি হবে ভাস্কর শিল্পী? আরে বাবা, আগে খাল বিল পার হও, তারপরে নেও সাগরে যেও। ও, আপনি ভাবলেন আমার দ্বারা বুঝি কিচ্ছু হবে না? দেখবেন আমি ঠিক একদিন করে দেখাবো। তোমার মাথায় যে কি সব ভাবনা আসে তা তুমিই জানো। দাদা, কি ভাবনা? কি হয়েছে গো? ওর আর কাদামাটি ছানতে ভালো লাগে না, ও নাকি পাথরের মূর্তি তৈরি করবে। কি পাথরের মূর্তি? কোনোদিন ছেনি হাতুড়ি ধরেছে যে করবে? হেলে ধরতে পারে না, আবার কেউ উঠে ধরে। কি হলো?
খাড়াই আছে যে দাদা দোকানে এসেছে, কিছু খেতে দিয়েছো? কিটা দেবো শুনি? ও, সেও বলে দিতে হবে? বোঝো বোঝো দাদা, আরে খাড়াই না থেকে ঝোলা গুড় আর মুড়ি আছে, নিজে নাও আর দাদারে দাও। না না, আমার পেটটা খুব আচ্ছা। খারাপ, আমাকে কিছু দিস না। শোন, সামনে রবিবার আমার ছোট ছেলেটার জন্মদিন, আরে 5 বছর পূর্ণ হবে। লজ্জা করে দাদা, আরে কতবার তোমাদের বাড়িতে খেলাম, অথচ একবারও নেমন্তন্ন করে তোমাদের খাওয়াতে পারলাম না। এই, এই, দাদার কাছে আবার লজ্জা কিসের? হ্যাঁ, দাদার কাছে আবার লজ্জা কিসের? আমি তো তোদের অবস্থা বুঝি। কানাইটা যদি একটা কাজকর্ম করতো তাহলে নয় বোঝা যেত। চল, ওইটা নিয়ে কিছু মনে করিস না, সব হয়ে যাবে। আর শোন, সামনে রবিবার কিন্তু নিশ্চয়ই আসবি, বুঝতে পারলি? আরে কানাইটা কোথায় গেল? ডাক না রে, কানাইটাকে ডাক, আরে শুনছো? বলে চলে যায়। শোনো শোনো কানাই, তোমাকে বলি একটা কথা, সামনে রোববার তোমাদের কিন্তু নেমন্তন্ন, আসা চাই কিন্তু। রাজামশাই আসবেন দাদা? রাজা মশাই? কেন রাজা মশাই না হলে কি তুমি আসবে না? মানে আমাদের কি তোমার পছন্দ হচ্ছে না? না, ঠিক তা নয়, তবে আপনি রাজ কর্মচারী, রাজার সঙ্গে কত ওঠা পড়া, সেই জন্য ভাবলাম নেমন্তন্ন করতেই পারেন। তোমার কথাই যেন এটা কেমন কেমন লাগছে। তোমার মাথার মধ্যে কিন্তু একটা মতলব ঘুরছে। আরে ছাড়ো তোর কথা, মাসি কেমন আছে গো? মাসি? আরে মাসি ভালো আছে, মায়ের কথা মতোই তো জন্মদিন করতে বাধ্য হচ্ছি, নাহলে তুই বল, এই 3 মাস আগে ছোট ছেলেটার অন্নপ্রাশন কত ঘটা করে দিলাম, তারপরে আবার আসলে অষ্টম গর্ভের সন্তান, মা এত করে বললো যে আর মায়ের কথা ফেলতেই পারলাম না। তবে দাদা, আপনার বাড়িতে সবাই খেয়ে কিন্তু খুব ধনী ধনী করে। আরে এমনি এমনি ধনী ধনী করে না, পয়সা খরচা করে খাওয়ায় তাই ধনী ধনী করে। আপনার কত ক্ষমতা দাদা! আরে তুমি আমাদের বল, ভরসা, আত্মীয় স্বজনের কাছে কত গর্বে, তুমি হচ্ছে রাজ কর্মচারী। রাজা মশাই তো আমার পরামর্শই চলে, ও, কিন্তু সে কথা বোঝে কজন না বল। আরে আজ না বুঝলেও একদিন নিশ্চয়ই বুঝবে, কেমন? এই এই শোনো শোনো, বাটি হাতে করে কথা গিলতে হবে, কুড়মুড়িটা গেল, যাও। আরে আরে ওদিকে যাচ্ছ কোথায়? আরে মাটির হাড়ি কলসগুলো রোদে শুকোচ্ছে, ওখানে যাও। আর আর দেখো, কিছুতে যেন মারিয়ে না দেয়, একটা লাঠি নিয়ে বসো, খেতে খেতে পাহারা দাও, কি বুঝেছো? বুঝেছি, কিছুতে যেন না মারা, সেটি দেখতে হবে, তাই তো? হ্যাঁ যাও। ঠিক আছে। ও আর ঠিক হলো না, একেবারে ছোট শিশুর মতো। আরে ও মন দিয়ে তো আর পেট চলে না, আজ নয় দুজন, এরপর সংসার বাঁধলে তখন কিভাবে চলবে আরে বলো? ওকে বোঝা বোঝা, তোর সঙ্গে কাজ করিয়ে করিয়ে কাজটা শেখা। কম বুঝিয়েছি, সব শোনে, মনে রাখতেই পারে না, আর কাজের কথা কত চেষ্টা করেছি জানো, তুমি যা বানাতে দেবে সব বেকারটেরা হয়ে যাবে, উল্টে এক কাজ আমাকে 3 বার করতে হয়। ও, এ তো দিব্যি ব্যাপার। হ্যাঁ? ও বেশ হাওয়া খেয়ে ঘুরে বেড়াবে আর তোর ঘাড়ে সমস্ত কাজের ভার চাপিয়ে দেবে। কি করবে বলো, কম ঝগড়া করেছি, কিছুতেই কিছু হবার নয়, তাই সব ছেড়ে দিয়েছি। না না, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত সারাদিন গুনগুন শ্রীরাম। করে গান গাওয়া আর বাড়ির এদিক হরে ওদিক পায়চারি কৃষ্ণ করে ঘুরে নাম বেড়ানো। দিল জানিস, প্রিয় গান নিয়ে ওর সঙ্গে কথাও বলেছিলাম, বলরাম, কিন্তু ও বলে আমি বড় গায়ক। এটাই ওর দোষ, জানো? ক্ষমতা যাই থাক, বাবুর ভাবটা সবসময় বড় বড়। আরে ওর বাবার কাছে শুনেছি, হ্যাঁ, ছোটবেলায় যশোদারা নাকি ওই ছিল জামা না প্যান্টের ওপর বাছা ধন, ছড়ি, কান্তা, অষ্টোত্তর চকমকি লাগিয়ে চারিদিকে শতনাম ঘুরে ঘুরে পেল বেড়ায়। হ্যাঁ? নারায়ণ। কুকুরে কারা করতো না? আরে কত একবার তো নাকি কুকুরে কামড়েও দিয়েছে। হ্যাঁ, ও ওই জন্য এরকম চক্রা বক্রা পোশাক পরে এখনো ঘুরে বেড়ায়। হাই ভাঙলো, আরে কি ভাঙলো, কি করে ভাঙলো? মেরেছি মেরেছি, আরে কি মেরেছো? এই তো দেখে যাও, এক ঘায়ে 7-7টাকে কতগুলোকে মেরেছি, 1 2 3 4 5 6 7, একেবারে 7-7টাকে মেরেছি। হায় হায় হায়, আমার বড় কলসটারে গুঁড়ো করে দিল রে। এই চলো চলো বলছি।
আমি সংসার করছি। কি হয়েছে কানাই? কি হলো, লজ্জা করছে? এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে? আরে আরে চুপ করে আছো কেন, বলো। আরে বলার মুখ থাকলে তবে তো বলবে। খেতে গিয়ে কলসের গায়ে একটু ঝোলা গুড় পড়েছি, মাছি তাতে এসে উড়ে বসে। আর মাছি লাঠি দিয়ে মারতে গিয়ে আমার হাড়িটাই পুরো করে দিল। এই সবটা বল। আরে তুমি বলো না কি আছে বলার। আচ্ছা দাদা, আমাকে কি বলেছিল? কিছুতে যেন না মারা। হ্যাঁ। সেটি দেখে মাছিগুলো কলসের গায়ে উড়ে আসে, আবার এসে বসে। আমি তাহলে কতবার বারণ করছি, এই কলস মারাস না, কলস মারাস না। উড়ে যায়, আবার এসে বসে, উড়ে যায়, আবার এসে বসে। ব্যাস, আমারও মাথায় রাগ উঠে গেল। আমিও দিচ্ছি। কি দিছো? একবারে সাপ সাপটারে দিচ্ছি। হ্যাঁ, বুঝেছো বুঝেছো দাদা, এমন মানুষ তুমি কোথাও দুটো পাবে না। আচ্ছা কানাই, তুমি তো মাছি মারলে, কিন্তু ক্ষতিটা কার হলো? তার আবার একবারে সাত সাতটাকে মেরেছি, এটা কি দাদা কম না? আচ্ছা তার কথা, আরে কারে বোঝাচ্ছ? একটা গভীর নিরেট গরু। এই মুখ সামনে কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি নয় বীর পালোয়ান, 7টা মেরেছো, তাই তুমি 7 মার পালোয়ান হয়েছে। বাহ, এইটা দাদা আপনি কিন্তু ভালো বলেছেন। 7 মার পালোয়ান, আজ থেকে আমি 7 মার পালোয়ান। এই নামটা তোমার পছন্দ হয়েছে? খুব দাদা, খুব পছন্দ হয়েছে। জানাই, তুমি যদি নিজের ভালো নিজে না বোঝো, তাহলে পালোয়ানগিরি করবে কোথা থেকে? না দাদা, আমি এখানে আর থাকবো না। হ্যাঁ? এটা পালোয়ানদের জায়গা না, আমি আর এখানে আর একদম থাকবো না। বলো কি কানাই? আরে কানাই শোনো, বুঝলে দাদা, কাউকে বললে বিশ্বাস করবে, ভাববে আমি বানিয়ে বলছি। ওকে। এই মানুষ এত বোকা হয় শোন নাকি? শোন, একটু ঝাড়ফুঁক করা দরকার হলে একটু ডাক্তার দেখাতো। তোর মা বাবাদের বলো কোথায় আমার বিয়ে দিয়েছে সেটা দেখে যেতে। এখানে আমি থাকবো না, এটা পালোয়ানদের জায়গা নয়। বলতে বলতে গটগট করে ভিতরে চলে গেল। আরে রাখো রাখো, ও মুরত জানা আছে। এই 1.5-2 বছরে কতই দেখলাম, এই দৌড়তেই পারে যার সমান। না না, ওর মুখ চোখ দেখে আমার যেন একটা কেমন কেমন লাগছে। না, আরে আমি কি করতে পারি বল? পুরুষ মানুষকে তার ঘরের মধ্যে বেঁধে রাখতে পারি না। ও যেতে চাই যা, ও বাইরে গেলে ঠেকতে ঠেকতে জ্ঞান কমবি চালাক চতুর হয় হোক। আবার উল্টোটাও তো হতে পারে। হ্যাঁ, উল্টোটাও হতে পারে। ওর শুধু বয়সটাই বেড়েছে, কিন্তু মনটা ছোট শিশুর মতো সহজ সরল। আরে ছোটদেরও কিছু বুদ্ধি থাকে দাদা। থাকে থাকে, কিন্তু সেটা তো পরিণত বুদ্ধি নয়। সেই জন্য তো সে আগুন ধরতে যায়, সাপ নিয়ে খেলা করে। আমার কপালটাই পোড়া দাদা। এই স্বামী ছেলেপুলে নিয়ে ঘর সংসার করবো, আর 10 জনের মতো সে ভাগ্য আমার নেই। আবার অনেকের তো স্বামী থেকেও নেই, দুশ্চরিত্র, লম্পট, ঘর সংসার থাকতে আবার একটা বিয়ে করে পালিয়েছে। তাহলে না না, স্বামী দেবতা, মিথ্যা কথা বলবো না গো। স্বভাব চরিত্রও খুব ভালো, কিন্তু এই অকর্মার ঢেকি, কামের মধ্যে 2, খাই আর শুই। আর সারাদিন ঘরে বাইরে খাটতে খাটতে আমার কান যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর ধৈর্য স্বভাব চাই না বলে এ নিয়েই জীবন চলবে। কার কপালে কি আছে সেটা কি কেউ কি বলতে পারে রে? কেউ আরে ও কানাই, কানাই তুমি কোথায় যাচ্ছ? আরে এই এই তুমি কোথায় যাচ্ছ? আমি 7 মার পালোয়ান, আমি এখানে আর থাকবো না। তা কোন চুলাই যাচ্ছ সেটা তো বলে যাও। সব জানতে পারবি। মুখে কেড়া ঢুকেছে না? কানাই, আরে ও কানাই! কানাই কোনো সাড়া দেয়নি। ও এরকম অদ্ভুত পোশাক থেকে অনেকেই ওকে জিজ্ঞেস করে, কানাই তুমি কোথায় যাচ্ছ? কিন্তু সে কোনো সাড়া দেয় না। ও মাথার মধ্যে কিছু একটা চলছে, যেটা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ও তো নিজেকে 7 মার পালোয়ান ভাবছে, তাই কি কানাই বলে সাড়া দিচ্ছে না? তাহলে কি একবার 7 মার বলে ডেকে দেখবো? হ্যাঁ, একবার 7 মার বলে ডেকেই দেখি। 7 মার, ও 7 মার, কোথায় যাচ্ছ? আমি
রাজার কাছে যাচ্ছি। রাজার কাছে? আরে বলবে তো, আমিও তো রাজার কাছেই যাবো। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। না, আমি একাই যাব। আরে একা গেলে রাজামশাই তোমাকে তো রাজদরবারে ঢুকতেই দেবে না। আমি পালোয়ান, আমাকে নিশ্চয়ই ঢুকতে দেবে। তা রাজার কাছে কি আর্জি নিয়ে যাচ্ছ শুনি? আমি রাজার কাছে পালোয়ানের চাকরি করব। হ্যাঁ, তুমি করবে পালোয়ানের চাকরি? হ্যাঁ? তা ভালো, তা ভালো। মাছি মারা পালোয়ান হিসাবে তোমাকে বেশ ভালোই মানিয়েছে। বা সুন্দর সুন্দর। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। তা যাও যাও যাও, গিয়ে দেখো যদি কিছু হয়। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি সৈন্য পাঠিয়ে সাহায্য করে দিয়েছি। তবে বেশি মারধর করো না, এমনিতেই চাষ করার জন্য চাষাবাদ ভালো হয়নি। প্রধানমন্ত্রী, দেখো তো ওদের কিছু ছাড় দেওয়া যায় কিনা। কি হে রসিকলাল, এমন কাচু মাচু মুখ করে আছো কেন? মহারাজ, আমার একটা নিবেদন ছিল, আমার কিছু অর্থের দরকার। তা তোমার তো প্রতি মাসেই অর্থের দরকার হয়, তা তোমার অভাব কি কোনোদিনও বুঝবে না? আপনি ঠিকই বলেছেন মহারাজ, এ কোনোদিন খোঁজবার নয়। কেন কেন? আপনি যতই দিন তবুও অভাব যাবে না, সেই জন্য তো আমি বড়লোক হতে চেষ্টাই করি না। কিন্তু কেন? ওই যে বংশের উপর অভিশাপ আছে মহারাজ, বংশের উপর অভিশাপ। তা কিসের অভিশাপ? বলো কিসের অভিশাপ? বহুদিন আগে আমাদের গ্রামে এক নিষ্ঠাবান কালী সাধক ছিল। প্রায় সাধনায় তিনি মগ্ন থাকতেন। একদিন মা কালী আবির্ভূত হলেন, বললেন তিনি সন্তুষ্ট, তাই তাকে বর দিতে চায়। কিন্তু কি বর চাইবে চিন্তা ভাবনা করতে না পেরে মা কালীর কাছে কিছুটা সময় চেয়ে বাড়ি ফিরে যায়। আরে দূর, ঠাকুর দেবতা কখন এভাবে সময় চাই নাকি? আহা সেনাপতি, ও কোথায় নিয়ে যায় শোনোই না। বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে বরদানের কথা বললেন, তিনি ধন সম্পত্তি চাইবেন। কিন্তু নিঃসন্তান স্ত্রী সন্তানের জন্য বর চাইতে বললেন। পাশ থেকে অন্ধ মা তার অন্ধত্ব ঘোচাবার জন্য বর চাইতে বললেন। তা সাধক বাবা কি বর চাইলো? তার ইচ্ছা অবশ্য ধন সম্পত্তি, কিন্তু পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা। তিনি সবটা শুনে বললেন, তুমি মা কালীকে বলো, মা আমার মা যেন তার নাতিকে সোনার পালঙ্কে দেখে। বাবা, এই না হলে বুদ্ধি, কিন্তু সবার সব চাহিদা এক বরেই পূর্ণ হলো। কিন্তু মহারাজ বিপদে পড়লাম আমরা। কেন? ওই প্রতিবেশী হলেন আমার পিতামহের পিতামহ। মা কালী তাকে বর দিলেন ঠিকই, কিন্তু আমার ওই পিতামহের উপর রুষ্ট হয়ে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে বললেন, তোর বংশে কখনো অভাব দরিদ্র যাবে না। এতে আমাকে দোষ দিয়ে কি লাভ বলুন মহারাজ? রসিক, তুমি একটা। প্রধানমন্ত্রী, খাজানচিকে বলে ওকে কিছু অর্থের ব্যবস্থা করে দিও। যথাজ্ঞা মহারাজ। সাক্ষাৎ প্রার্থী কেউ থাকলে আসতে বলো। প্রহরী, প্রহরী, জয় মহারাজের জয়। কোনো সাক্ষাৎ প্রার্থী থাকলে পাঠিয়ে দাও। জয় হুজুর। মহারাজ, রসিকলাল মা কালীকে নিয়েও গল্প তৈরি করছে। মাফ করবেন মহারাজ, এ গল্প আমার ওই পূর্বপুরুষদের কাছ থেকেই শোনা। জয় মহারাজের জয়। রসিক, একে চেনো নাকি? না মহারাজ, এই প্রথম দেখছি, এর আগে কখনো দেখিনি।
তা আমার তো কোনো বিদূষকের প্রয়োজন নেই, তাহলে এই তুমি কে? এখানে কেন এসেছো মহারাজের কাছে? আমি পালোয়ান, আমি এখানে কাজের জন্য এসেছি। কাজ? কি কাজ? যা দেবেন তাই। তোমার জমি জিরেদ নেই? না হুজুর। তা তোমার বাবা কি করে? বাবা মারা গেছেন। ও, তা বেঁচে থাকতে কি করতো? হাঁড়ি, কলসি, সরা এইসবই তৈরি করতেন। তা তুমিও সেই কাজ করো। ঠিক আছে, যাও। তবে যদি কাজ করতে কোনো অসুবিধায় পড়ো তখন নয় এসো। যাও। এই শোনো শোনো জোয়াক্কা মহারাজ। সেনাপতি, দেখো তো এত বড় পাগড়ি কেন মাথায়? আগে আমি হুজুর পালোয়ান হুজুর, এক গায়ে 7-7টাকে মেরেছি, তাই আমার হাতে ঢাল লাঠি সবসময় থাকে। এই তোমার নাম কি? আমার নাম সাতমার পালোয়ান হুজুর। 3 কড়ি, 7 কড়ি, 55, 56, 58 শুনেছি। এরকম 7 মার পালোয়ান এর আগে কখনো শুনিনি। আমি এক গায়ে 7-7টাকে মারতে পারি, সেই জন্যই সবাই আমাকে সাতমার পালোয়ান বলে ডাকে। হ্যাঁ, বলো কি? এক ঘায়ে এই খ্যাংরা কাঠি দিয়ে এক ঘায়ে 7-7টাকে মারতে পারো? হতেও পারে। পালোয়ানগিরিটাতে একটা বিদ্যা, তা কার মধ্যে কি গুণ আছে সবসময় দেখেই বোঝা যায় না। সেনাপতি, ও যখন পালোয়ান, দেখোই না কিছু একটা ব্যবস্থা হয় নাকি? মহারাজ, কদিন ধরেই ভাবছিলাম যে রাজবাড়ির জন্য একজন পালোয়ানের দরকার। তা বেশ তো, ওকে যদি তোমার রাখার মতো মনে হয় রেখে দাও। তা পালোয়ান, একটা ব্যবস্থা তো হয়েই গেল, কিন্তু তোমায় মাইনে কত দিতে হবে? আগে 50 টাকা। 50 টাকা আমরাই পাই না। তাহলে যা ভালো মনে করবেন তাই দেবেন। ঠিক আছে, আগে তোমার ক্ষমতা তো দেখি, তারপর না হলে 50 টাকাই পাবে। তবে পছন্দ না হলে কিন্তু কাজ নাও থাকতে পারে। এই শোনো, যেখানে বসেছিলে সেখানেই যাও, পরে দরকার হলে বুঝিয়ে দেওয়া হবে কাজ। যথাজ্ঞা মহারাজ। লোকটার বেশভূষা, কথাবার্তা বড়ই অদ্ভুত। এরকম একজন পালোয়ান আছে আগে তো কখনো শুনিনি। নিজেকে এত বড় পালোয়ান বলছে, অথচ আমরা কেউই জানি না। আমার কিন্তু সন্দেহ হচ্ছে মহারাজ। নাম ধাম জেনে খোঁজ খবর নিলেই তো সব বোঝা যায়। ও চিন্তা নেই মহারাজ, আমি সব নামধাম জেনে খোঁজ খবর নিচ্ছি। কাজ করুক, কাজই পরিচয় দেবে ও কত বড় পালোয়ান। জয় মহারাজের জয়। আপনি কি শান্ত ভ্রমণে বেরোবেন? আমি কি ঘোড়ার গাড়ি বের করবো? বের করো। জোয়াক্কা মহারাজ। চলো সবাই, আজ একটু নড়ির দিকে চলো। মহারাজ, আজকে একটু ওই কবরস্থানে যাব। তা কবরস্থানে কেন? ওই এক সুন্দরী বিধবা মহিলা তার ওই স্বামীর কবরের পাশে বসে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে। তা সে খেতেই পারে, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কি? ঠিক আছে, তাহলে অন্যদিকেই যাওয়া যাক। আহা সেনাপতি, তুমি দেখছি বড়ই বেরসি। তাহা রসিকলাল, বলো বলো, তারপর কি হলো? ওই যুবতী বলছে তার স্বামীর শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর সে যেন একটা যুবককে বিয়ে করে। তো অবশ্যই তার কবরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যেন অপেক্ষা করে। তাই দিনরাত হাত পাখা দিয়ে হাওয়া করছে যাতে কবরটা শুকিয়ে যায়। জয় মহারাজের জয়। মহারাজ, গ্রামের বহু মানুষ এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। একজনকে পাঠিয়ে দাও। জয় আজ্ঞা মহারাজ। বড় কিছু ঘটেছে নিশ্চয়। জয় তোমাদের এত লোকের আকুলার্তি কিসের জন্য? কি ঘটেছে? মহারাজ, মণিপুর গ্রামে এক বাঘ এসেছে। সে মানুষ মেরে গরু ছাগলকে সব ছারকার করে দিচ্ছে। রাতে ঘুম নেই, আহার নেই, প্রতিদিন প্রতি মুহূর্তে আতঙ্কে কাটছে। মহারাজ, আপনি আমাদের পালনকর্তা, রক্ষাকর্তা, আমাদের প্রভু। আপনি আমাদের বাঁচান, বাঁচান প্রভু। সেনাপতি, কি করা যায় ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রী, দ্রুত ভাবুন।
আচ্ছা, ঘুম পাড়ানি গুলি ছুড়ে কিছু করা যায় না? বা একটা খাঁচায় একটা ছাগলকে টোপ হিসাবে রেখে দিয়ে খাঁচা, ঘুম পড়ানি গুলি, আসলে মহারাজ অনেকদিন প্রয়োজন হয়নি তো, এগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে, এ আমাদের কিছুই জানা নেই। অপদার্থের দল সব। তা বাঘের আক্রমণে যারা আহত তাদের কি অবস্থা? আগে কয়েকজন অবস্থা খুব খারাপ। কয়েকদিন তো খোঁড়া হয়ে গেছে, কারো হাত নেই, কারো পা নেই মহারাজ। প্রধানমন্ত্রী সব খোঁজ নিয়ে ওদের চিকিৎসার ব্যবস্থা করুন। আর সেনাপতি সৈন্য সামন্ত নিয়ে মণিপুর গ্রামে যান। যে করেই হোক বাঘকে ঘায়েল করে বন্দি করতে হবে। আর তোমরা সবাই দল বেঁধে একসঙ্গে থেকো, যাতে বাঘ আক্রমণ করলে তোমরা প্রতিহত করতে পারো। তোমরা এখন এসো, যাও, আর সবাইকে আমার কথা বলে আশ্বস্ত করো। জয় মহারাজের জয়। সেনাপতি মনে রেখো, তোমরা কিন্তু যুদ্ধে যাচ্ছ না, একটা বাঘকে ঘায়েল করে বন্দি করতে যাচ্ছ। আর তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যানিং চাই। মহারাজ, অপরাধ নামলে একটা নিবেদন ছিল। বলো বলো, যা বলার বলো। বলছি, ওই যাকে 50 টাকা মাইনে দিয়ে খুলি রাখলে, ওকে একবার ডেকে পাঠালে হয় না? ও, সেই সাদমার পালোয়ান। ঠিক আছে, ডাকো। চেষ্টা করতে অসুবিধা কোথায়? জয় মহারাজের জয়। দেখো, প্রতিজ্ঞা দিয়ে একজন লাঠি হাতে, এই যা বড় পাগড়ি মাথায় বসে আছে, ওকে একটু ডেকে নিয়ে এসো। জয় হুজুর। আচ্ছা রসিকলাল, বলো তো এই অবস্থায় আমাদের আর কি কি করা উচিত? ভাবছি মহারাজ, ভাবছি। আচ্ছা মহারাজ, এরকম করলে হয় না যে ওই ঝেড়া পিটিয়ে ঘোষণা করলে হয় না যে বাঘ ধরতে পারবে তাকে অনেক টাকা পুরস্কৃত করা হবে? ভালো কথা। প্রধানমন্ত্রী সব ব্যবস্থা করুন। বাঘ মারতে পারলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। জয় মহারাজের জয়। সাতমার পালোয়ান, বলুন মহারাজ। মণিপুর গ্রামে এক বাঘ এসেছে, গরু ছাগল খেয়ে মানুষ মেরে সব ছাড়খাড় করে দিচ্ছে। যাও, ওই বাঘকে তোমায় মারতে হবে। তুমি তো একটা সাতটাকে মারতে পারো, আর একটা বাঘ সে তো নড়ছি। মনে রেখো, বাঘ মারতে পারলে তোমায় যেমন আমি পুরস্কৃত করব, ঠিক তেমনি না মারতে পারলে তোমার মাথা আমি কাটবো। মহারাজ, বোধ আছে এক্ষুনি যাচ্ছি মহারাজ। বাবা, জয় মহারাজের জয়। ও তুমি থাক, আজ আর গাড়ি বের করতে হবে না, যাওয়ার হবে না। যে আগে মহারাজ, একটা নিবেদন ছিল। বলো। মহারাজ, ওকে আমি চিনি, ও ভুতু বোকা, ও মারবে বাঘ। কিন্তু ও যে বললো ও এক ভাই 7-7টাকে মেরেছে। আগে মহারাজ, ও 7-7টা মাছি মেরেছে। হ্যাঁ মহারাজ, ও 7টা মাছি মেরে নিজেকে 7 মার পালোয়ান ভাবে। আর তো কিছুই করার নেই, আরো একজন বাঘের পেটে গেল বোধহয়। বছর খেলা 7 মার পালোয়ান, এ করলে বাঘে খাবে আর পিছলে রাজায় কর্তান নেবে। এবারে কি করবে চাঁদু? রাজকর্মচারী হবে। হ্যাঁ, রাজকর্মচারী। এবার নিজের দেহটারে বাঘের পেটে চালান করে দাও। রাজকর্মচারী হবে। পালোয়ানজি 50 টাকা মাইনে। এবার দেখ কেমন লাগে।
তবে তোকে ট্যাপায় ধরবে। ওরে বাবা, ট্যাপায়? না না বাবা। বাচ্চাটার নাম শুনে ঘুমিয়ে পড়লো। বাপরে, আমাকে ভয় করে না, টেপাকে ভয় করে। না জানি কি ভয়ঙ্কর জানোয়ার। যদি ওই জানোয়ারটা এদিকে আসে তাহলে তুমি গেছি। আর পাচ্ছি না, অনেকটা পথ গেলাম, আর পাচ্ছি না। একটু জিরিয়ে নি, একটু জিরিয়ে নি। কিন্তু ঘুমালে তো চলবে না, এ রাজ্যের বড় বিপদ। কি যে করি, অনেক দূর ভাবছি চলে যাব, আর পাচ্ছি না। বাঘটাকেও ধরতে হবে। আরে ওটা কি? অন্ধকারে ঠিক চেনা যাচ্ছে না, ঘোড়া মনে হচ্ছে। হ্যাঁ, কাছে গিয়ে দেখি তো। সত্যি তো, ঘোড়াই তো। বেশ, ভালোই হলো। তাহলে ঘোড়াটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে রাত্রে বেলায় চালিয়ে আমি ঘরে যাব, তারপরে ভোর রাত্রে ঘোড়া দিয়ে দেই ছুট। এই বেঁধেছি, ঘোড়াকে বেঁধেছি। চল চল ঘোড়া, চল চল ঘোড়া। এখন কি করি? চল, আমি টেপা ধরেছি। চল ঘোড়া, চল ঘোড়া, চল। এক্ষুনি নিয়ে বাড়ি যাও, চল চল। কানাই কিনা বাঘকে ধরে নিয়ে চলছে। আমি স্বপ্ন দেখছি না তো? না, এই তো, ওই তো কানাই বাঘকে ধরে নিয়ে চলছে। হায় 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 হায়, কি হবে? ও 1000 টাকা পুরস্কার পেয়ে যাবে। হ্যাঁ, আর রাজা খুশি হয়ে আরো কত কিছু না দেবে। হায় হায়, আমি কি করব? সবাই কানাই কানাই করবে, আর আমাকে তো কেউ পাত্তাই দেবে না। আমি কি করব? আমি কি করব? আচ্ছা আচ্ছা, ওই কানাইয়ের হাত থেকে দড়িটা কেড়ে নেব। ওরে বাবা, যদি বাঘটা হালুম করে এসে ঘাড়ের উপর পড়ে, আমি এখন তাহলে কি করি? কি করি? আচ্ছা, কানাই বাঘটাকে নিয়ে কি করে আমি বরং চুপি চুপি দেখি। হ্যাঁ, চুপি চুপি দেখি। তুমি বাঘ ধরেছো? হ্যাঁ, আমি বাঘ ধরেছি। তা কিভাবে ধরলে? কিভাবে ধরলে? বুড়ো শিবতলায় বাঘটা শুয়েছিল। হ্যাঁ, আমি গিয়ে একবার চাপটে ধরলাম। তুমি চাপটে ধরলে আর বাঘ তোমায় কিছু করলো না? করবে কি করে? এমন ভাবে তার গলাটা চেপে ধরলাম না যে বাঘটা নড়াচড়াই করতে পারলো না। বা যদি তোমার গায়ে তো দেখছি প্রচুর ক্ষমতা, তুমি বাঘটাকে ধরলে অথচ সে তোমায় কিছুই বললো না। তা বাঘটা এখন কোথায়? বাঘটা এখন আমার বাড়িতে আটকানো আছে। তা অত রাতে তুমি বুড়ো শিবতলায় কি করছিলে? মানে আমি হচ্ছে ওই পুরস্কার পাবো না, তাই বাঘ খুঁজতে বেরিয়েছিলাম। বাহ, বুড়ো শিবতলা থেকে তোমার বাড়ি তো অনেক দূর, তা বাঘটাকে কি করে তুমি নিয়ে এলে? ও কাঁদে করে, না 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 না, আমি ওই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসেছি। তুমি টানতে টানতে নিয়ে এলে, তবু বাঘ তোমায় কিছুই বললো না। ওটা নিশ্চয়ই বাঘ নয়। দেখো, তোমার হেলে গরুটা হবে, বাড়ি গিয়ে দেখো। জয় মহারাজের জয়।
আপনারা শুনেছেন বাঘ ধরা পড়েছে? হ্যাঁ মহারাজ, ওই তো যোগিন নাকি ধরেছে। যোগিন ধরেছে? সে কি? অথচ সাতমারের বউ সেই অন্ধকার থাকতেই সিংহদুয়ারে এসে বলছে তার বাড়িতে একটা বাঘ বন্দি। ওরা ভয় মরছে আর বলছে কিছু একটা করতে। আমি রাজবাড়ির প্রহরীদের পাঠিয়েছি, ওরা আসুক। আরে বাঘবন্দি সাতমারের বাড়িতে, আর তুমি বলছো তুমি ধরেছো? মানে ওই ব্যাস ব্যাস ব্যাস, এই শোনো, আজ থেকে তোমাকে আর মহারাজের ঘোড়ার গাড়ি সহিসের কাজ করতে হবে না। তুমি ওই আস্তাবলের ঘোড়াগুলো দেখভাল করবে, তাদের কুমুদ ঘাটবে, খাবার দেবে, যাও। মহারাজ। জয় মহারাজের জয়। প্রহরী, খাজাঞ্চি কক্ষে সব ব্যবস্থা করা আছে, নিয়ে এসো। সাতমারকে পুরস্কৃত করতে হবে। জয় আজ্ঞা মহারাজ। সাতমার, আমার লোকজন এত চেষ্টা করলো, অথচ তারা কেউ কিছুই করতে পারলো না, অথচ তুমি একা তা করে দেখালে। তা সাতবার তুমি এখনো বাঘটাকে মারোনি কেন? আমি হুজুর এক গায়ে 7-7টাকে মারি, এটা তো একটা নসাদ ব্যাপার, তাই মারিনি হুজুর। ধন্য তুমি সাতমার, তুমি ধন্য, তুমি আমাদের গর্ব। বলো বলো, কি চাই তোমার? আমি এখানে কাজ করতে চাই মহারাজ। এই তো সত্যিকারের দেশ সেবকের মতো কথা। আজ থেকে তুমি হবে আমার সর্বক্ষণের সঙ্গী, আমার রক্ষী। আর 50 টাকা নয়, 500 টাকা মাইনে পাবে। জয় মহারাজের জয়। এই নাও সাতমার, তোমার পুরস্কার। আমরা গর্বিত, রাজ্যবাসী গর্বিত। জয় মহারাজের জয়। সাতমার, কাল রাত থেকে তোমার উপরে খুব ধকল গেছে, যাও একটু বিশ্রাম নাও। জয় মহারাজ। তোমার মতো একটা বিশ্বস্ত লোক পেয়ে আজ আমার বড় নিশ্চিন্ত লাগছে। জয় মহারাজের জয়। মহারাজ, আজ এই সংবাদপত্রটি সিংহদুয়ারে এক প্রহরী পড়ে থাকতে দেখেছি। দেখি দেখি। কি হয়েছে মহারাজ? এক রাজা রাজ্য জয় বেরিয়েছে, শত শত হাতি ঘোড়া গোলাগুলি নিয়ে তার সৈন্যরা পাহাড় ডিঙিয়ে আমাদের রাজ্যের সীমান্তে বিরাজ করছে। কাল সকাল থেকে যুদ্ধ শুরু। তাহলে এখন উপায়? মাথায় কিছু আসছে না। ভাবো ভাবো, তোমরা সবাই ভাবো। হ্যাঁ মহারাজ, শুনেছি ওরা পূব দিকে রাজ্য জয় করতে গেছে, কিন্তু হঠাৎ এদিকে আবার ওদের সঙ্গে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র গোলাগুলি, তার শত্রুরা বড় ভয়ানক। তাহলে আর কি, সব হাত পা গুটিয়ে ওদের বশ্যতা স্বীকার করে নাও। না না মহারাজ, আমি তা বলতে চাইনি। আসলে ওরা যে শুধু রাজ্য জয় করছে তা নয়, ওরা লুটপাটও করছে। এতই যদি জানো, তাহলে তা প্রতিহত করার জন্য আগে থেকে তৈরি হওনি কেন? মহারাজ, ভেড়া পিটিয়ে রাজ্যবাসীকে জানিয়ে দিই, কাল ভোর থেকেই যুদ্ধ শুরু, অবশ্যই। সবাই যেন তৈরি থাকে। অবশ্যই, কোনোভাবে বশ্যতা স্বীকার নয়। হারতেই যদি হয়, তাহলে বীরের মতো হারবো। জয় মহারাজের জয়। সেনাপতি, হাতি ঘোড়া কামান বন্দুক গোলাগুলি যেখানে যা আছে সব তৈরি রেখো। আর যেখানে যত সৈন্য আছে সবাইকে রণ সাজে তৈরি থাকতে বলো। জয় মহারাজের জয়। মহারাজ, অপরাধ না নিলে একটা নিবেদন ছিল। বলো বলো। বলছি, একবার ওই সাতমারকে বললে হতো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে ডাকো। প্রহরী, প্রহরী। জয় মহারাজের জয়। সাতমার পালোয়ানকে নিয়ে এসো। জয় হুজুর। ওর মতো পালনকেই আমার সর্বত্র দরকার, কিন্তু
ওর কথাটা মাথায় ছিল না। মহারাজ, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা আর পালোয়ানগিরি করা এক কাজ নয় কিন্তু। তুমি থামো। তুমি জানো ও এক ধায় 7-7টাকে মারতে পারে, এভাবে কত শত সৈন্যকেও মেরে ফেলতে পারবে, সে খেয়াল আছে তোমার? প্রধানমন্ত্রী, আজ রাতের মধ্যেই বেশ কিছু চোখ বুকে বুকে এমন ভাবে প্রচারের ব্যবস্থা করো যাতে মনে হয় তুমি গ্রামবাসীর মনে সাহস যোগাচ্ছ। আসল কথা হলো শত্রুপক্ষকে শোনানো যে সাতমার পালোয়ান তোমাদের সাথেই আছে, তোমাদের আর কোনো চিন্তা নেই। যে এক গায়ে 7-7টাকে মারতে পারে, একটা বাঘকে ঘায়েল করে বন্দি করতে পারে, কি বুদ্ধিটা খারাপ? চমৎকার বুদ্ধি মহারাজ। এতে যেমন শত্রুপক্ষ ভয় পাবে, তেমনি আমাদেরও লাভ হবে। তাহলে যাও, দলে দলে কায়দা করে প্রচার করে শত্রুপক্ষকে শোনাও। জয় মহারাজের জয়। সাতমার, আমাদের সামনে আজ বড়ই দুর্দিন। কাল সকাল থেকেই যুদ্ধ শুরু, শত্রুপক্ষ ভয়ানক শক্তিশালী। এই অবস্থায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই। কাল ভোর থেকেই যুদ্ধ শুরু? ঠিক আছে মহারাজ, কোনো চিন্তা করবেন না। তুমি অভয় দিচ্ছ? আজ গভীর রাতে আপনি আমাকে একটা ঘোড়া দিতে পারবেন? তোমার যা চাই তুমি তাই পাবে। শুধু একটা ঘোড়া? ঠিক আছে, তুমি আমার ঘোড়াটাই নিও। মাফ করবেন মহারাজ, ও ঘোড়ায় আমি উঠতে পারবো না। শুধু ঘোড়া কি বলছো সাতবার? এই বিপদ থেকে তুমি যদি আমায় বাঁচাতে পারো তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক তোমায় দেব। শুধু একটা ঘোড়া? সেনাপতি, আস্থা বলে কে আছে ডাকুন, একটা ভালো ঘোড়ার ব্যবস্থা করো। প্রহরী, প্রহরী। জয় আজ্ঞা মহারাজ। আস্তাবলের দায়িত্বে যে আছে তাকে ডাকো। জয় হুজুর। সাতমার, আমার কোনো সন্তান নেই, তাই আমি চাই তোমার মতো যোদ্ধা ব্যক্তি এবং সৎ মানুষ আমার ভার আর আমার রাজ্যের শাসন ভার গ্রহণ করো। জয় মহারাজের জয়। এই সাতমারকে একটা ভালো দেখে ঘোড়া দিবি যা। জয় আজ্ঞা মহারাজ। চলো সবাই, হাতে সময় বড়ই কম, প্রস্তুত হও। জয় মহারাজের জয়। কানাই হলো কিনা পালোয়ান ছিল, আর আমি ঘোড়ার সহিত থেকে ঘোড়ার দুধ ঘাটানো, তুমি থেকে তুই। আরে এত ভোর রাতে ওটা ওটা কে যাচ্ছে? কানাই না? হ্যাঁ তাই তো, কিন্তু যুদ্ধ তো কাল ভোরে, তাহলে এত রাতে ও কোথায় যাচ্ছে? দেখি তো একটু পিছু নিয়ে। ও বেটা, যুদ্ধ না করে পালিয়ে যাবার ধান্দা, হ্যাঁ? ওটি হবে না। আমি দেখে শুনে এমন যুদ্ধ পাগল ঘোড়া দিয়েছি যে যুদ্ধক্ষেত্র ছাড়া কিছুই চেনে না। ও তোমাকে শুধু শত্রুপক্ষ যুদ্ধে দাওয়া বাজিয়ে দিল, আমরা তো এখনো কেউ তৈরি হয়নি। এই দেখে, এই যুদ্ধের বাজনা শুনে ঘোড়া লাফাচ্ছে, এবারে কানাইয়ের টানটা যাবে। দেখি ঘোড়া তো ছুটছে, বন জঙ্গল পেরিয়ে ঘোড়া ছুটছে, লতা পাতা জড়িয়ে। কানাইয়ের এমন অবস্থা জানো দেখে মনে হচ্ছে, দেখুন দেখে মনে হচ্ছে যেন একটা পাহাড় ছুটে যাচ্ছে। দেখি ঘোড়া যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল, কানাই একা। এবার কানাইকে কে বাঁচাবে? আরে আরে এটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? সব সৈন্য সামন্তরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে কেন? শত্রুপক্ষের সৈন্যরা সব পালাচ্ছে
পালাচ্ছে কেন? ওরা কি ভয় পেয়েছে নাকি? হতে পারে, হতে পারে, যেভাবে যেভাবে কালকে কানাইকে নিয়ে প্রচার হয়েছে, হতে পারে। আচ্ছা, ওটা কানাইয়ের সামনে, ওটা কে? ওটা হ্যাঁ, ছোট্টপক্ষে রাজা না? বুড়ো মানুষ, বোধহয় পালাতে পারেনি। হ্যাঁ, কি রাজা মশাইকে বেঁধে ঘোড়ায় তুলে কানাই কানাই এদিকেই ছুটে আসছে। আমি পালাই বাবা। হ্যালো হ্যালো হ্যালো, শেষ হলো নাটক সাতমার পালোয়ান। রচনা মৃণাল দে, পরিচালনায় অসীম প্রামাণিক, চরিত্রলিপি অংশগ্রহণে কানাই সাতমার, তীর্থবতী পাল, যোগিন শুভেন্দু হালদার, রাঙা বউ মানসী মণ্ডল, রাজা প্রতীক মাইতি, প্রধানমন্ত্রী মধুসূদন রায়চৌধুরী, প্রধান সেনাপতি জয়ন্তী চক্রবর্তী, রসিকলাল মণিলাল মাঝি, প্রহরী কৃষ্ণেন্দু মণ্ডল, ঠাকুরমা জয়ন্তী মাইতি, নাতি সৌদীপ্ত মাইতি, বাঘ পার্থপ্রতিম মাইতি, গ্রামবাসী এক রূপম পাত্র, গ্রামবাসী দ্বিতীয় কেয়া ধারা। অসীম দা, আমাদের নাট্য নির্দেশক অসীম দা, অসীম দাকে মঞ্চে ডাকছি। সবাই সামনের দিকে তাকাবে, ফটো সেশন হচ্ছে। বড় স্যার একটু মঞ্চে আসবেন। বড় স্যার, বড় স্যার, বড় স্যার একটু মঞ্চে আসবেন। আসুন আসুন, সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, খুব সুন্দর আমরা নাটক দেখতে পেলাম সাতমার পালোয়ান। সমস্ত অভিভাবককে আন্তরিক অভিনন্দন জানাই, ওনারা এতক্ষণ ধরে আমাদের পাশে ছিলেন, সুন্দরভাবে সহযোগিতা করেছেন। আমরা সুন্দরভাবে নাটক দেখতে পেয়েছি ও উপভোগ করতে পেরেছি, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বাঘের মূর্তিটা কোথায়? বাঘের মূর্তিটা পড়ে আসলে ভালো হতো।
মন্টেশ্বরী মডেল ইনস্টিটিউশনের যে বার্ষিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, আজকে তার দ্বিতীয় দিনে আমাদের শেষ নিবেদন নাটক 7 মার পালোয়ানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। আগামীকালের তৃতীয় দিনের অনুষ্ঠান, স্যার কিছু বলুন। কালকে ঠিক 2:30টার সময় 2:30 আমাদের কালকের অনুষ্ঠান শুরু হবে। কালকে আমাদের বার্ষিক অনুষ্ঠানের শেষ দিন, তৃতীয় দিন। সমস্ত অভিভাবককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। গত দুদিন ধরে, আজকে নিয়ে 2 দিন ধরে আপনারা যেভাবে পাশে থেকেছেন, আগামীকালও আমরা আশা রাখি পাশে থাকবেন। কালকের অনুষ্ঠান, শেষ দিনের অনুষ্ঠান, নাটক, কালকে নাটক দিয়েই শুরু হবে। হ্যাঁ, কালকে আগামীকাল বিদ্যাসাগরের জন্মদিন। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে কালকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের প্রথম পরিবেশনা নাটক, তারপরে একে একে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কালকের তৃতীয় দিনের অনুষ্ঠান আমরা শেষ করব। আজকে শেষ হলো আমাদের নাটক 7 মার পালনের মধ্যে দিয়ে। আপনারা পাশে থেকেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।